স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। শুরু হয়েছে মুসলিমদের পবিত্র মাহে রমজান। অর্থনৈতিক সংকটের এই সময়ে সিয়াম সাধনার এই মাস কিভাবে কাটবে তা নিয়ে শঙ্কায় লেবানন প্রবাসী বাংলাদেশিরা। প্রতিদিনই আরও শোচনীয় হচ্ছে দেশটির অর্থনীতি। সময়ের সাথে পাল্লা দিয়ে কমছে প্রবাসীদের আয়। চরম মুদ্রাস্ফীতির কারণে লাগামহীন নিত্যপণ্যের দাম, বেচা বিক্রি কমে যাওয়ায় চরম বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে বিস্তারিত। কয়েক বছর আগেও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো লেবাননও পবিত্র রমজান মাসে মূল্য ছাড়ের প্রতিযোগিতায় নামতো ব্যবসায়ীরা। আর এখন ছাড় তো দূরের কথা, প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবকিছুর দাম। চরম অর্থনৈতিক সংকটে থাকা লেবাননে দিনকে দিন পরিস্থিতি আরও শোচনীয় হচ্ছে। স্থানীয় মুদ্রার বিপরীতে ব্যাপক হারে বাড়ছে ডলারের দাম। এমন পরিস্থিতিতে নাবিশ্বাস উঠেছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। রমজানের সেহরি ও ইফতারে দুমুঠো ভালোভাবে খেতে পারবেন কিনা তা নিয়েই পড়েছেন দুশ্চিন্তায়। সব তো ডলার হিসেবেই কেনা লাগে, আমরা তো আর ডলার পাই না, আমাগো তাই দেয় লেবাননি টাকা। এর জন্যই তো আমাগো লেবাননে অভাব পড়ে গেছে। একটা জিনিস কেনাকাটা করে খাওয়ান জানা, সবকিছুর দাম। রমজান মাসে কি করে মানুষে চলবো, এটাই তো সমস্যা। অর্থনৈতিক মন্দায় ক্রয় ক্ষমতা কমেছে দেশটির বাসিন্দাদের। ফলে রমজানে আগের তুলনায় বেচা বিক্রি কমেছে কয়েক গুণ, যার প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের উপর। মানুষের হাতে টাকা না, যে ডলার বেতন দেয়, এই ডলারটা এখন কিছু হয় না। মানুষের ঘর ভাড়া বা জিনিসপত্রের যে দাম, এরা 5 কেজি নিত, এরা নিতেছে 2 কেজি। সব জিনিসই মানে 0.5% নিতেছে। আগের তুলনায় অনেক কম কেনাকাটা করতেছে। 2020 সালে বৈরুত বন্দরে বিস্ফোরণ দিয়ে শুরু, এরপর করোনা ভাইরাসের প্রকোপ, আর সবশেষ রুশ ইউক্রেন যুদ্ধ। একের পর এক সংকটে চরম মন্দায় ভুগছে লেবানন। অর্ধেকের বেশি বাংলাদেশি এরই মধ্যে দেশে ফিরেছে। এখনো সংকটের সাথে লড়াই করে দেশটিতে টিকে আছে প্রায় 70,000 বাংলাদেশি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মালয়েশিয়ায় নানা আয়োজনে আগাম উদযাপিত হয়েছে বাংলাদেশে স্বাধীনতা দিবস। কুয়ালালামপুরের হোটেল JW মেরিয়টে দেশটির বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে হয় এই আয়োজন। রমজানের কারণে নির্দিষ্ট সময়ের আগে উদযাপিত হয় দিবসটি। এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনীতিক সহ অন্তত 300 অতিথি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সিনেটর সাইফুদ্দিন নাসুশন বিন ইসমাইল। উপস্থিত ছিলেন মালাক্কা প্রদেশের গভর্নর ডাক্তার মোহাম্মদ আলী বিন মোহাম্মদ ইসলাম, মালয়েশিয়ার মানব সম্পদ প্রতিমন্ত্রী মুস্তাফা মোহাম্মদ ইউনুস বিন সাকমুদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মহাসচিব সহ অনেকে। আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, ব্যবসায়ী সহ বিপুল প্রবাসী বাংলাদেশিরা। স্বাগত বক্তব্য রাখেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার। এ সময় বাংলাদেশের উন্নয়ন, অভিযাত্রা, পর্যটন এবং বাণিজ্য ও বিনিয়োগের উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন। মাশাআল্লাহ, আমি মনে করি এটা একটা চমৎকার অনুষ্ঠান হয়েছে। আমরা এখানে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশের যে গত 50-52 বছরের অর্জন, বিশেষ করে গত 14 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন এবং অগ্রগতি, সেটি আমরা এখানে কিছুটা প্রদর্শন করার চেষ্টা করেছি। বিক্ষোভে উত্তাল গোটা ফ্রান্স। বিভিন্ন শহরে বিক্ষোভ আন্দোলন রূপ নেয় সহিংসতায়। বৃহস্পতিবারও অবসরের বয়সসীমা বৃদ্ধির বিতর্কিত আইন পাশের প্রতিবাদে রাজধানী প্যারিসে জড়ো হয় হাজার হাজার মানুষ। প্যারিসেই সমাবেশে যোগ দিয়েছে অন্তত 8 লাখ মানুষ। দেশটিতে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। বিক্ষোভ দমনে পুলিশও রয়েছে কঠোর অবস্থানে। টিয়ার গ্যাস ব্যবহার করেছে তারা, এমনকি বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বিক্ষোভের মুখেও অবসরের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্তে অটল রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইঙ্গিত দিয়েছেন চলতি বছরের শেষ নাগাদ কার্যকর হতে পারে এই সিদ্ধান্ত। চলতি বছরই দেশটিতে অবসরের বয়সসীমা 62 থেকে 64 বছর করার প্রস্তাব দেওয়া হয়। সেটি পাশে সংবিধানের আশ্রয় নেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফ্রান্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহির। তাহির, চলমান বিক্ষোভের সবশেষ পরিস্থিতি জানতে চাই। দেবাশিস, আপনি জানেন আজকে আমরা এই মুহূর্তে যখন লাইভে আছি, ঠিক তখন সিজিটি আজকে প্রকাশ করেছে যে আজকের আন্দোলনে প্রায় 3.5 মিলিয়ন ফরাসি অংশগ্রহণ করেছেন। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ।
62 নাকি 64 হবে, এটাই হচ্ছে আন্দোলনের মূল ইস্যু। যদিও করোনার পরে বেতন আরো নানা ইস্যু, যেমন পেট্রোলের ইস্যু ছিল, অনেকগুলো ইস্যু নিয়ে আন্দোলন হয়েছে, কিন্তু আজকের যে আন্দোলন সেটি স্পেসিফিকলি 62 না 64 সেটার উপরে। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট এত আন্দোলনের পরেও তিনি কিন্তু এখনো অটল 64তেই পেনশন স্কিমটি চালু করবেন। কিন্তু জনসাধারণ মনে করছে, বা অধিকাংশ জনসাধারণ মনে করছেন যে এটি আত্মঘাতী সিদ্ধান্ত। একটি লোক তার জীবনের অনেকগুলো বছর বা 62 হওয়ার পরে স্বাভাবিকভাবেই সে কতটা কার্যকর কাজ করতে পারবে, সে এগুলো নিয়ে নানা গবেষণা ইতিমধ্যে চলছে। আজকে কিন্তু ব্যাপক আন্দোলন হয়েছে এবং ফ্রান্সের সরকার বলছে যে এটি এবছরের সবচেয়ে বৃহত্তম আন্দোলন। গত 15 তারিখে যেটি হয়েছিল বা এর আগে যেগুলো হয়েছিল এর চেয়ে সবচেয়ে বেশি আজকে হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আজকে প্রায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে 4,80,000 মানুষ, কিন্তু সিজিটি ইউনিয়ন যেটি সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন, তারা দাবি করছে যে এটি আজকে প্রায় 3.5 মিলিয়ন। অন্যদিকে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে স্টুডেন্ট ইউনিয়ন গুলো কিন্তু আজকে আন্দোলনে যোগ দিয়েছিল এবং 80টি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আজকে আন্দোলনে অংশগ্রহণ করে। 60টি কিন্তু অবরোধ করে রাখা হয়েছে এবং বেসরকারিভাবে বলা হচ্ছে যে প্রায় 204টি প্রতিষ্ঠানকে অবরোধ করে রাখা হয়েছিল। বিভিন্ন কোনোটিতে অর্ধেক ক্লাস হয়েছে, কোনোটিতে ক্লাস হয়নি, ক্লাস বন্ধ ছিল। বিভিন্ন শিক্ষকদের অ্যাসোসিয়েশন গুলো আজকে সম্পৃক্ত ছিল। তো এই মুহূর্তে আসলে একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পেট্রোলের বা ডিজেলের দাম বৃদ্ধি, মানুষের ক্রয় ক্ষমতা, অপরদিকে মানুষের কাজের বা মানুষের যে বেতন, সবকিছু মিলিয়ে একটা হযবরল অবস্থা বলা চলে। এরই মাঝে সবচেয়ে বিপাকে আছেন যারা দূরপাল্লার ট্রেনে বিভিন্ন শহর থেকে এখানে আসেন বা টুরিস্ট হিসেবে এখানে আসেন বা আসছেন। কাজ আজকে দেখেছি আমরা বিকেলবেলা ট্রেনে অনেকগুলো ট্রেন লাইন বন্ধ ছিল, ট্রেনে মানুষ যাতায়াত করতে পারছে না। একটা অনেক বড় সমস্যা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। তবে মানে দেখতে হবে যে শেষমেশ প্রেসিডেন্ট কোন সিদ্ধান্তের দিকে যাচ্ছেন। ধন্যবাদ তাহির যুক্ত হবার জন্য। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে মামা সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী বিডির নতুন কমিটির পরিচিতি সভা। এ উপলক্ষে এতিম শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ, দোয়া ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে করা হয় আয়োজন। 31 সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা এমদাদুল হক সবুজ। সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৌলত আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নতুন সভাপতি শেখ জাহাঙ্গীর, সঞ্চালনা করেন জহিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন হাজী কামারুজ্জামান কামাল। বিশেষ অতিথি ছিলেন মনিরুজ্জামান মনির, আহমাদুল কবির, দাতু সেলিম, SK সেন্টু, মোহাম্মদ আলী সহ অন্যান্য সদস্যরা। সবশেষে স্থানীয় এতিম শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। লেবাননে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাকিব খান ও মিসবা উদ্দিন। 41 সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রেজাউল করিম। সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফিরোজ ডাকুয়ার। টেলিফোন কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধান উপদেষ্টা VP নুরুল হক নূর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোহাম্মদ কবির হোসেন, সাধারণ সম্পাদক SM সাফায়াত হোসাইন, লুৎফর রহমান, শামীম আহমেদ, বিলাল হোসেন, ফুরকান আহমেদ, আসাদুল ইসলাম সহ অন্য সদস্যরা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ এশিয়া রয়্যাল স্টুডেন্ট। উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। দুবাইয়ের এয়ারপোর্ট ফ্রি এলাকায় অবস্থিত রেস্তোরাঁটিতে মিলবে নানা স্বাদের বাঙালি খাবার, পাওয়া যাবে স্থানীয় খাবারও। উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মালিক শামীম খান। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল BM জামাল হোসেন ও কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ কামরুল হাসান। উপস্থিত আরও ছিলেন আবু জাফর, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহসভাপতি আয়ুব আলী বাবুল, সহসভাপতি রাজা মল্লিক, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, শারজিয়া সমিতির সভাপতি আবুল বাশার সহ সংগঠনের সদস্যরা। রেস্তোরাঁটিতে 31 জন প্রবাসী বাংলাদেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এরকমের 25,000 থেকে 30,000 আমাদের যে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস আছে তার সাথে এটি একটি নবতর সংযোজন।
আমি ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আমি অত্যন্ত আনন্দিত। রেস্টুরেন্টে এসে খাওয়ার চেয়ে অর্ডার দেওয়ার বিভিন্ন অনুষ্ঠান, বাংলাদেশিদেরই শত শত অনুষ্ঠান হয় প্রতি মাসে এবং সারা বছর ব্যাপী। সুতরাং সেগুলোতে যদি প্রপার ক্যাটারিং করা যায় তাহলে কিন্তু এই ব্যবসার প্রসার ঘটবে। একটা জিনিস আশ্বস্ত করতে চাই যে কোয়ালিটি ইনশাআল্লাহ ধরে রাখার চেষ্টা করব। আমি শুধুমাত্র সেবা দিতে চাই আপনাদেরকে এবং এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি অধ্যুষিত সানাইয়া এলাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ফুড হাউস। মঙ্গলবার প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও মীর রাসেল সুজন। আরও উপস্থিত ছিলেন নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। অতিথিরা খাবারের মান ও সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে বক্তব্য দেন তারা। দুবাইয়ে থাকা আরাফকে নজরদারিতে রাখা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো সাহায্য চায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহলি সাবরিন এমনটাই জানান। বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাহায্য চাওয়া হলে পররাষ্ট্র মন্ত্রণালয় সহায়তা করবে। এছাড়া তিস্তা নদীতে খাল খননের বিষয়ে ভারতের কাছে জানতে চাওয়া হলেও দিল্লি থেকে এখনও ফিরতি কোনো উত্তর পায়নি ঢাকা, জানিয়েছেন সেহলি সাবরিন। প্রতিউত্তর আসলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বঙ্গবন্ধু বুদ্ধিজীবী হত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। বন্দি সমর্পণ চুক্তির মাধ্যমে দেশগুলোর সাথে আলোচনা করে বন্দি বিনিময় হবে বলেও জানান তিনি। দোষীদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাজ শেষ করা হবে। আরাফকে আমরা যতদূর জানি এখন পর্যন্ত তো উনি নজরাধীন আছেন, কিন্তু ওনাকে এখনো গ্রেফতার করা হয়নি বলেই আমরা জানি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কাছে যদি কোনো সাহায্য চায় বা আমাদের যে দূতাবাস আছে তাদের কাছে যদি কোনো সাহায্য চায়, অবশ্যই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সে ব্যাপারে সাহায্য করবে। গল্পের হাস নয়, যেন বাস্তবেই সোনার ডিম পাড়া মানুষের দেখা মিলল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে ঠিক ডিম নয়, বায়ুপথ দিয়ে একে একে বের করা হয় 9টি স্বর্ণবার। বাকি 23টি পাওয়া যায় জুতার তলায় এবং প্যান্টে। দুবাই থেকে বাংলাদেশ বিমানযোগে চট্টগ্রামে নেমেই ধরা পড়েন এই যুবক। সোনার ডিমপাড়া হাঁসের গল্প কম বেশি সবার জানা। এবার হাঁস নয়, বলা যায় সোনার ডিম পেড়ে দেখালেন জিয়াউদ্দিন নামের এই যুবক। তাকে টয়লেটে নিয়ে এভাবেই পায়ুপথ দিয়ে বের করা হয় গিলে ফেলা স্বর্ণবার। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকালের ঘটনা এটি। দুবাই ফেরত এই যাত্রী জুতার ভেতরে এবং প্যান্টেও অভিনব কৌশলে লুকিয়ে রেখেছিলেন স্বর্ণবার। তবে শেষ রক্ষা হয়নি। পেটের ভেতর 9টি জুতা ও প্যান্টে 23টি সহ প্রায় 4 কেজি ওজনের 32টি স্বর্ণবার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের টিম, যার আনুমানিক বাজার মূল্য অন্তত 3,21 লাখ টাকা। তার তলপেটে আমরা চাপ দিয়ে লক্ষ্য করি যে তার তলপেটটা অত্যন্ত শক্ত, অর্থাৎ আমাদের কাছে সন্দেহ হয় তার রেকটামেও তার স্বর্ণবার থাকতে পারে। আমরা তার এক্সরে করে নিশ্চিত হই যে তার পেটের ভিতরেও অর্থাৎ রেকটামেও তার স্বর্ণবার রয়েছে। তার বিশেষ পদ্ধতিতে আমরা পরবর্তীতে সেই রেকটাম থেকে আরও 9টি স্বর্ণবার উদ্ধার করি। অভিযুক্ত জিয়া শুল্ক গোয়েন্দাদের জানিয়েছেন 2022 ও 2023 সালে 19 বার দুবাই গেছেন। প্রতিবার গিলে ফেলে প্যাটে করে স্বর্ণ এনেছেন। তিনি কেবলই বাহক বলে দাবি করেছেন। এই স্বর্ণবারগুলো তিনি এয়ারপোর্টের বাইরে জনৈক বাবু নামে একজন ব্যক্তিকে তিনি হ্যান্ডওভার করতেন এবং দুবাইয়ের জনৈক রাকিব নামে একজন ব্যক্তি তাকে এটা দিয়েছেন এবং প্রতি যে চালানের জন্য তিনি 70,000 টাকা করে পান বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। জিজ্ঞাসা করি যে তোমার কাছে আসে কিনা, তো সে বলল না আমার কাছে নাই। তো আমাদের কাছে সন্দেহ হতে আমরা তাকে এক্সরেতে নিয়ে যাই। এরপরে এক্সরে রিপোর্টে তার আমরা আরও 9টা গোল্ড ব্যাপার টোটাল আমরা 32 পিস স্বর্ণবার উদ্ধার করি। অভিযুক্ত জিয়ার বাড়ি হাটহাজারী ধলই ইউনিয়নের এনায়েতপুরে। মামলার পর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে তাকে। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।